একটা বদ্ধ ঘরে পায়ে শেকল দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে মেঘ। পায়ে দেওয়া শেকলটা তার আমানের সাথে আটকানো। আমানের এক পায়ের সাথে মেঘের এক পা লক করা। হাঁটুতে মুখ গুজে কান্না করেই চলেছে মেঘ। আমানের বুকটা ফেটে যাচ্ছে তা দেখে, কষ্ট হচ্ছে প্রিয়কে কাঁদতে দেখে, কিন্তু মেঘের কাছে যেও যেতে পারছে না। একটু আগে মেঘের গলা কথাগুলো বাধা দিচ্ছে তাকে। মেঘকে এখানে আটকে রাখতে না পেরে নিজের সাথে বেঁধে রেখেছে আমান। সময় চাইলেও সেটা করতে দেয় না যেটা মানুষ করতে চায়। আমানের অবস্থা ঠিক তাই, চাইলেও মুক্ত পাখির মতো প্রিয়কে আকাশে উড়বার অনুমতি দিতে পারছে না। বাবার কাছে যাব। অনেকটা সময় নীরবে কেঁদে কথাটা বলে উঠল মেঘ। আমান তার কথা শুনে এক পা করে মেঘের কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে। প্রিয়, তুমি কই যাবা? আমি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। নূর, নূর কই? নূর অভিকের কাছে ভয় নেই। তোমার বোন তো আমারও বোন, কোনো সমস্যা হবে না। আমি থাকবো না এখানে। তুমি বললে তো হবে না, থাকতে তো তোমায় হবেই। মেঘ অবাক হয় আমানের ব্যবহারে। যত রাগ যত ঝড়ই হোক না কেন, সেই রেগে কথা বলে না, এমনভাবে কথা বলে যেন কিছুই হয়নি। আপনি একটা আস্ত জানোয়ার, তাই আমাকে এভাবে পশুর মতো শিকল দিয়ে আটকে রেখেছেন। মানুষ কোনো পশুকে এত আজাব দেয় না। মেঘের মুখে জানোয়ার কথাটা শুনে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় মেঘের গালে। মেঘ বসা থেকে ছিটকে মাটিতে পড়ে। জান, আমি বলেছিলাম তুমি আমাকে রেখে কোথাও যাবে না। এটা তোমার আর আমার বাড়ি, এখান থেকে তোমার নিস্তার নেই। তুমি আমানের, শুধু এই আমান জুনায়েদ খানের। আর আমি তোমায় কোনো আজাব দেইনি। এমন কিছু করো না যাতে আমি সত্যি তোমায় আজাব দিতে বাধ্য হই। আমি কখনো আপনার নই। পূর্বের 20 বছর তুমি আমার ছিলে, এখন আছো, বাকি জীবনও থাকবে। আপনি আমার বাবার খুনি। কে কার খুনি সেটা তোমায় বিচার করতে হবে না। ছবেন না, ছবেন না, কাছে আসবেন না আমার। তোমার সব থেকে কাছে আমি থাকবো জান। দেখো, এতটা কাছে, এর থেকেও কাছে। মেঘের একদম কাছে চলে যেয়ে বলে। মেঘ ভয় পেয়ে যায়। ভয় পেও না। বলেই চর বসানো স্থানে চুমু দিয়ে মেঘের মুখটা বেঁধে দেয়। তারপর পাঁজা কোলে করে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয় মেঘকে। ঘুমাবো, অনেক সময় তোমার জন্য নষ্ট করেছি আমি। বলেই মেঘকে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়ে। মেঘের তাকে সহ্য হচ্ছে না, হাতের কাছে পানির জগে সমস্ত পানি আমানের ওপর ফেলে দেয়। আমান উঠে একটু হাসে মেঘের দিকে তাকিয়ে। মেঘ পুরাই অবাক। আমান মুছে নেয় নিজেকে, আর মেঘকেও মুছিয়ে দেয়। এটা ভুল করেছ, চলো শাস্তি দে। বলেই মেঘের গলায় কামড়ে ধরে খুব জোরে। মেঘ চিৎকার দিতে পারছে না, মুখটা বাঁধা তার। সরি জান, তুমি বাধ্য করলে যে। বলেই হাতটা বেঁধে দেয় মেঘ। অসহায় চোখে তাকিয়ে আছে। ঘুমাও। বলেই আবার আগের মতো করে শুয়ে পড়ে আমান। মেঘ চোখ বন্ধ করে নেয়। ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে চোখ থেকে। বাবার খুনির এতটা কাছে সে, কিন্তু কিছুই করতে পারছে না। মুহূর্তেই দুনিয়া বদলে যায়, কথাটা মেঘ শুনেছে অনেক, কিন্তু কখনো বোঝেনি কি করে বদলে। আজ বুঝতে পারলো কি করে সম্ভব। আজ সকালেও সব ঠিক ছিল, তাই না? কাল এই সময় নূরের সাথে ফাজলামো করতে করতে ঘুমিয়েছে সে। সবটা ভেবে চোখ বন্ধ করে নেয় মেঘ আবারও। চোখের সামনে ভেসে আসছে পূর্বের ঘটনা। পূর্বে ম্যাগমা, নূরকে নিয়ে পালা। ল্যাপটপে কার্টুন দেখছিল মেঘ। হঠাৎ বাবার এমন কথায় বুকটা কেঁপে ওঠে। দৌড়ে নিচে চলে আসে। এসে দেখে কিছু মানুষ পুরো বাড়ি ঘিরে রেখেছে। একটা ছেলে তার বাবার মুখ বরাবর দাঁড়িয়ে আছে। বাবা, কি হচ্ছে? জান, তুমি এসে গেছো, চলো আমরা রওনা হই। রওনা হই মানে? কই যাব? ম্যাগ, পালা। আজিজ রায়হান মেঘের বাবা বলে। জান চলো তো, ওনার কথা শুনতে হবে না। এই চুপ, একটা কথা বলবেন না। আপনি কে? আপনি? তোমার সব নিতে এসেছে আমি। মা, ওরা আমাকে মেরে তোকে নিতে এসেছে, পালা। মেঘ ঠাস করে একটা থাপ্পড় দেয় আমানের গালে। তুই আমাকে নিতে এসেছিস? আমাকে? মেঘকে? কে তুই? কে আমি? একটু পর তুমি আমাকে বলবে, আপনি যা বলবেন তাই শুনবো। বলেই মেঘের সামনে তার বাবার পেটে চাকু ঢুকিয়ে দেয়। বাবা! বলো জান, যাবে না তুমি?
স্যার, বাচ্চা মেয়ে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। মেঘ, ভাবিস না, পালা। মেঘের চাচা আমানের সামনে এসে হাত জোর করে বলে। মেঘ পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সামনে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় লোকগুলো কোথায় নিয়ে যাচ্ছে। আমান মেঘের চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বলো যান, যাবে তো? মেঘের ধ্যান আসে, সে পেছনে ফিরে দৌড় দেবে, কিন্তু পেছনে ফিরে দেখে নূরের গলায় চাকু ধরেছে একটা লোক। আপু, নূর, বলো যান, যাবে নাকি নোট যাবে ওপরে? না না, আমি যাব, যা বলবে তাই করব। আমার বোনকে ছেড়ে দাও। এবার আমার মেঘের কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে। এত কিছুর কিছু হতো না যদি না তুমি রাগ তুলতে আমার, আমাকে তুই বলতে। দেখো, বলেছিলাম বলবে তুমি, যাবো আমি, যা বলবে তাই করব। আমি যা বলেছি তাই হলো না। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই করার নেই। সে বুঝতে পারছে না সবকিছু হঠাৎ এলোমেলো হলো কি করে। অভিক, জি ভাইয়া। নূরকে বাসায় নিয়ে যা, ওর যেন কিছু না হয়। ওকে ভাই, চলো নূর। আপু কই যাব? আমাকে কোথায় নিচ্ছে আপু? আপু, চাচু, আপু। ধীরে ধীরে নূরের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমার মেঘকে নিয়ে চলে আসে তার বাংলো বাড়িতে। এটা তোমার আমার বাড়ি। মেঘ আমানকে স্বাভাবিক দেখে আবারও একটা চর বসিয়ে দেয়। তুই একটা জানোয়ার, আমি থাকবো না এখানে। আমি ঠিক পালাবো, আমার বোনকে আমি নিয়ে পালাবো। ছোট থেকে প্রচুর রাগী সে। পালাতে পারবে না, একবার বলেছো, আরেকবার জানোয়ার বললে ভালো হবে না। আমান কথাটা বলেই মেঘের পায়ে শেকল দিয়ে আটকে দেয় নিজের সাথে। তার পরের ঘটনা জানেন। এখন মেঘ ঘুমিয়ে গেছে, কারণ তাকে ঔষধ দেওয়া হয়েছে। তখনই পায়ে সেকল দিয়ে আটকে বন্দি বানানো যায়, ভালোবাসা আদায় করা যায় না মিস্টার আমান জুনায়েদ খান। কখনো কখনো ভালোবাসাকে বন্দি করে রাখা প্রয়োজন হয়ে পড়ে, নাইলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিসেস আমান জুনায়েদ খান। আমি মিসেস আমান জুনায়েদ খান কবে হলাম? অনেক বছর আগে। জাস্ট শাট আপ। নিজের ফালতু বকবক নিজের কাছে সুরক্ষিত রাখলে খুশি হই। ইউ শাট আপ। তোমার কিছু বলছি না বলে যাচ্ছে বলে যাচ্ছ, চুপচাপ কথা বাদে খেয়ে নাও। খাবো না আমি। কি ভেবেছেনটা কি আপনি? হ্যাঁ, আমাকে বেঁধে রেখে, আমাকে আটকে রেখে আমাকে বলবেন ভালোবাসি প্রিয়, আর আমি চুপচাপ আপনার কথা শুনে চলবো? আরে খুনি, আপনি একটা খুনি। আপনার মতো একটা খুনির আমার কাছে বা আমার হৃদয়ে কোনো জায়গা নেই। যার মা বাবার ঠিক নেই সে আমার স্বামী হতে পারে না। মেঘ প্রচুর রেগে কন্ট্রোল ছাড়াই কথা বলে চলেছে। আমান অনেকটা সময় নিজেকে কন্ট্রোল রাখলেও মেঘের বলা এই কথাটায় প্রচুর রেগে যায়। হঠাৎ মেঘের হাত পেছনে মুড়ে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। প্রচণ্ড রেগে কামড়ে ধরে রাখে। মা বাবা তুলে কথা বলা উচিত হয়নি। মেঘ হাত মুচড়াতেই আছে, প্রচুর ব্যথা অনুভব হচ্ছে তার, কিন্তু করার কিছুই নেই। বেশ কিছু সময় পর আমান সরে এসে মেঘের ঠোঁটের কেটে যাওয়া অংশে হাত চেপে দেয়। খাবার খাবে কিনা? রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে। মেঘ উপায় না পেয়ে খেয়ে নেয়। ঠোঁটের বেশ অনেকটা কেটে গেছে। আমার রক্ত মুছে একটা মলম লাগিয়ে দিয়ে চলে যায়। শেকল খাটের সাথে বেঁধে মেঘ শুয়ে পড়ে। অশ্রুগুলো বাঁধ ভেঙে নিজের আপন গতিতে বালিশে পড়ছে। বাবা আর নূর বাদে তার কেউ নেই। বড্ড মনে পড়ছে নূরের কথা, বাবার কথা। নূরকে তো অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, তার মানে কি ওর সাথে খারাপ কিছু হবে? তাই মেঘ ভাবে, না না, তা হবে না। তার আগে আমি আমার বোনকে নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, আমি পালাবো। আর এবার পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। মিস্টার আমার, বি রেডি ফর ইট। আমার সাথে হওয়া অত্যাচারগুলো সবটা ফেরত দেব আমি। আপনি এক জোরে চিৎকার দিয়ে বলে। এই মেয়ে, চুপ! কি আপনি বলে চিৎকার করেছো, কান ফেটে গেল? এই বেয়াদব, আমাকে কই এনেছিস? আমি আপনি যাব। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ে এত বড় মেয়ে আপনি আপনি বলে কান্না করছে। এই চুপ! একটা কথা বলে তোর মাথা ফাটিয়ে দেব। কালা কুমড়ো, আমাকে আপনির কাছে দিয়ে আয়। নূর, লাইক সিরিয়াসলি তুমি মেঘাপুর কাছে যাবার জন্য কাঁদছো? তুই আমার আপনির নাম জানিস কি করে? এই এই, কি করে জানিস? সত্যি করে বল, আমার আপনি কই? আপনি আমাকে বাঁচা এই কালা কুমড়োর হাত থেকে। কালা কুমড়ো? এই বেটা চুপ! আগে তুমি চুপ হও। না, আমাকে আপনির কাছে নিয়ে চলো। আমি থাকবো না এখানে। মহা বিপদ! অভিক শেষমেশ কিনা এই বাচ্চার প্রেমে পড়লি। কই ভেবেছিলাম আমি বাচ্চার বাবা হব, কিন্তু একে বিয়ে করলে তোর চুল পাকবে এই বাচ্চা মানুষ করতে করতে। এই কালা বেটা, আমাকে আপনির কাছে নিয়ে চল।
আচ্ছা আচ্ছা, নূর তুমি কেঁদো না, আমি চকলেট দিব 1 বাক্স। এত বড় 1 বাক্স, সত্যি অনেকগুলো তো। সত্যি 3 সত্যি অনেকগুলো দিব, প্লিজ তুমি কেঁদো না, নিয়ে আপনি যাব। যাব খুব জলদি। সত্যি? 3 সত্যি। তুই অনেক ভালো রে। সত্যি অনেক ভালো। অভিক নূরকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে শান্ত করে নেয়। আসলে ছোট থেকে মায়ের মতো করে বোনই তাকে মানুষ করেছে, তাই মায়ের স্থানটা সে মেঘকেই দিয়েছে। পরিচয় দিই, জান্নাতুল মেঘ বাবার বড় মেয়ে। ওদের মা নেই, ছোট্ট বোন আরিশান নূরকে জন্ম দিয়েই মারা গেছেন। বাবা আজিজ রায়হান আর ছোট বোন নূর মেঘের দুনিয়া। নূরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমান খান তার রাজত্ব বলতে গেলে এই পুরো শহরটা বিজনেসম্যান সে, কিন্তু বলতে গেলে তার মধ্যে অনেক কালো কাজের ধান্দা চলে। কিন্তু তার উপরে কথা বলার সাহস কোনো পুলিশ অফিসারের এখনও হতে পারেনি। দুই ভাই আমান আর অভিক। আমান করা হলেও ছোট ভাই কিন্তু একদম ব্যতিক্রম ধর্মী মানুষ, শান্তশিষ্ট, কিন্তু ভাইয়ের কথাই জান নিতে পারে, জান দিতেও পারে। বাকি গল্প আস্তে আস্তে জানা যাবে। একটু সুন্দর সাদা শাড়ি লাল পাড়ের আট করে পরেছে মেঘ। বেশ সুন্দর করে সেজে শেষে ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমানের জন্য। আমান রুমে এসে মেঘকে আর এই সব দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। এই যে আমাকে কেমন দেখাচ্ছে? তুমি এত কিছু কি করে হচ্ছে নাকি? আহা, তুমি তো আমার স্বামী, যাই বলো না কেন। মুসলমান মেয়েদের বিয়ে তো একবারই হয়, তাই ভাবছি সব কিছু ফেলে নতুন জীবন শুরু করব। তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ? এই গাধা, না হ্যাঁ। কি? ইয়ে মানে শোনা না। এসো, দেখো কি সুন্দর টেবিল সাজিয়েছি। নতুন জীবন শুরু হবে আজ থেকে আমাদের। মেঘ, তুমি কি সত্যি আমাকে মেনে নিচ্ছ? হ্যাঁ, সত্যি বলছি। সত্যি? আমান দৌড়ে মেঘকে জড়িয়ে ধরে। আমার বিশ্বাস হচ্ছে না। আমারও। কিছু বললে? না তো, এদিকে আসো, আমরা খাবার খাই। হুম। মেঘ দুই কদম হাঁটা দিতেই আটকে যায় পায়ে শেকলের কারণে। কি হলো? তুমি তো পায়ে সেকল দিয়ে রাখছো, এটা খুলে দাও না, আমি তো আর পালাবো না। মেঘ, আমার চাঁদ আমি সেগুলো খুলে দিচ্ছে, বিশ্বাস করে। তুমি বিশ্বাসঘাতকতা করলে পরিণাম কি হবে তা আমি নিজেও জানি না। কি যে বলো না, স্বামীর সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে বলো? কেউ করে না, বাট আমার কেন জানি না এত ভালো সহ্য হচ্ছে না। কি হলো, কি ভাবছো? চলো। এখন এগুলো না, আমার নেশা হয়ে যাবে। হুম, একটু খেলে কিচ্ছু হবে না, দেখো আমিও খাচ্ছি, প্লিজ খাও। মেঘ জোর করে আমানকে খাইয়ে দেয়। 1 গ্লাস, তারপর আর 1 গ্লাস, তারপর আর 1 গ্লাস, এভাবে 4 গ্লাস শেষ করে। আস্তে আস্তে আমানের চারিদিক ঘোলা হতে থাকে, উল্টোপাল্টা বলতে শুরু করে। জানো সুইটহার্ট, তোমায় কত ভালোবাসি। ওই মুক্ত আকাশ জানে সে ছোট্ট থেকে তোমায় কত চেয়েছে। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এদিকে মেঘ আমানকে শুইয়ে দেয়। সুইটহার্ট, ছেড়ে যাবে না তো? মেঘের হাত ধরে বলে। না যার কই যাব বলো, তুমি ছাড়া তো আর একটা বর নেই, তুমি ঘুমাও। আমান উল্টোপাল্টা বকবক করে চলেছে। এদিকে মেঘ। তোমার মতো শয়তানের জন্য মেঘ শাড়ি পরবে ভাবলি কি করে? আমি সব মেনে নেব, কখনোই না। কপালে তোর মৃত্যু আমার হাতেই লেখা। মেঘ শাড়ি খুলে ফেলেছে, ওপরে ব্লাউজ আর নিচে জিন্স। এই প্রথম কোনো মেঘে এমন সাজে দেখা যাচ্ছে, ওপরে বাঙালি বধূ, নিচে জিন্স। বা মেঘ, তোকে কি ভালো দেখাচ্ছে রে। আরে আরে, নিজের প্রসঙ্গে পরে কথা বল। ফোন কই? আমনের ফোন। আমান এত সময় ঘুমিয়ে গেছে। মেঘ আমানের ফোন নিয়ে। সেই দিন অভিক বলেছিল, তার মানে নূর অভিকের কাছে, কিন্তু ফোন কিসে খুলবো? মেঘ একে একে আমানের সব আঙুল চেক করে একটাও হচ্ছে না। অবশেষে ফেস লক কাজ করে। উফ বাবা, অবশেষে হলো। মেঘ অভিককে মেসেজ করে। কই আছিস? ভাই, আমাদের বাসায় আর কোথায়? বাসে নূর কই? আমার কাছে। আমাদের আসল বাসায় তো। ভাই কেমন প্রশ্ন করছেন? এটা খানবাড়িতেই তো আছি। এই শহরে খানবাড়ি আমাদের বাড়িটাকেই বলা হয়। মেঘ আর কোনো রিপ্লাই না দিয়ে আমানের গাড়ির চাবি নিয়ে বার হবে, তখন আমান জুনায়েদ খান, তুমি আমার ঠোঁট কেটেছ। আমি ভুলিনি, একদমই না। কি ভাবছো রিটেক না নিয়ে চলে যাব? মেঘও আমানের ঠোঁটের ওপর হামলা চালায়। কেটে গেল। এটা হলো রিটেক। মেঘও আমানের ঠোঁটের ওপর হামলা চালায়, কেটে গেলে ছেড়ে দেয়।
তারপর মেঘ বেরিয়ে আসে, সব গার্ডরা ঘুম। আকাশ ওকে ফোন করি, এই অবস্থায় ও আমাকে হেল্প করতে পারে। আমানের ফোন হাতে নেয় আবার। ও শিট, লক হয়ে গেল এবার। যা, কাউকে লাগবে না, আমি পারবো। মেঘ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, জিপিএস লোকেশন ব্যবহার করে আমানের বাসায় পৌঁছাতে। আজ সব শেষ হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাব নূরকে নিয়ে, তারপর আমি দেখছি কে কাকে বন্দি করে। মেঘ গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। আজব তো, ওই বাড়িতে না হয় সব ঘুম ছিল, এখানে কোনো পাহারা নেই। বাহ মেঘ, তোর কপাল খুলে গেছে। বক বক বাদ দে, নূরকে খোঁজ। মেঘ ভেতরে গিয়ে দেখে বাড়িটা একদম নিশ্চুপ। এমন কেন? মেঘ এক পা করে ভেতরে গেল, কিন্তু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির মেইন ডোর খোলা, এটা কেমনে পসিবল? অন্ধকার হাত দিয়ে দিয়ে ওপরে উঠে গেছে মেঘ। ওপরে উঠেই সামনের দিকে চোখ পড়তে রুমের ভেতর ঘুমন্ত নূরকে দেখতে পায়। নূরকে দেখেই মেঘের চোখে পানি চলে আসে, দৌড়ে ভেতরে প্রবেশ করে। নূর, নূর। নূর হালকা চোখ খুলে মেঘকে দেখতেই লাফ দিয়ে ওঠে। আপনি তুমি? আমি। নূর মেঘকে জড়িয়ে ধরে। আপনি তুমি কই ছিলা? বাবা কই? আপনি নিয়ে চলো, এখানে থাকবো না। মিস ইউ আপনি। কিচ্ছু হবে না বাবু, তোমায় নিয়ে যাব। আমি তোমায় নিতে এসেছি। চলো, আমি পৌঁছে দিয়ে আসি, তুমি যেখানে যেতে চাও। হঠাৎ আমানের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। নূরকে ছেড়ে পেছনে তাকাতে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগে। সত্যিই আমান দাঁড়িয়ে আছে। কি হলো সুইটহার্ট, এটাই ভাবছো যে ছেলেটাকে 4 গ্লাস খাইয়ে বেহুশ বানিয়ে দিয়ে আসলাম, তাও জাগলো কি করে? আমি তোমার উত্তর দিচ্ছি। তোমায় বিশ্বাস করতে বড্ড ইচ্ছে করছিল, তাই তোমার সব কথা শুনেছি। আমান খানের 4 গ্লাস কেন, 4 বোতল খেলেও নেশা হয় না, এটা বোঝা উচিত ছিল। যাই হোক, দই যখন করেছো শাস্তি তো পাবে। তার আগে শাড়িটা পরে নাও। তুমি এইভাবে কেউ দেখুক, এটা আমি চাই না। আপু, ইনি কে? ও শালিকা, তোমার দুলাভাই আমি। আপু কি বলছে ইনি? মেঘ, শাড়ি পরো। নূরের দিকে বন্দুক তাক করে বলে। এগুলো কি করছেন? শাড়ি পরতে বলেছে। মেঘ তাড়াতাড়ি শাড়ি পরে নেয়। মেঘের শাড়ি পরা শেষে সবাই চলে আসে। এত সময় সব নিশ্চুপ ছিল, এখন বোঝা যাচ্ছে এটা আমান খানের বাসা। আপু কি হচ্ছে এগুলা? তুমি আমাকে নিয়ে যাবে না? না শোনা বোন, আপনি নেবে না, তুমি এখানে থাকবে, আর তোমার আপনিকে আমি নিয়ে যাব। না প্লিজ, নিবেন না, আমার আপনিকে ছাড়া ভালো লাগে না। চকলেট খাবে? না, খাইছি অনেকগুলা। এটা খাও, ঘুম হবে। খাবো। নূর চকলেটটা খেয়েই ঘুমিয়ে পড়ে। নাও, বোনও ঘুমিয়ে গেল। তবে সুইটহার্ট, তোমার বেরিয়ে আসার আগে কেসটা কিন্তু জোশ ছিল, রক্ত বার করে দিয়েছে একদম। উফ। নূরকে আমাকে এক জায়গায় বন্দি করুন, ওকে ছাড়া থাকা সম্ভব না। প্রতিটি অন্যায়ের শাস্তি থাকে, তোমারটারও আছে। সেই শাস্তি দেয়, তারপরও না হয় দেখা যাবে। বলেই মেঘের হাত ধরে বাইরে নিয়ে আসে। মেঘ বেশ ভালো করেই বুঝতে পারছে তার সাথে কিছুই ভালো হবে না। অনেকটা সময় ড্রাইভ করার পর এসে পৌঁছালো রাজধানী থেকে অনেক দূরে। আমান মেঘকে ভেতরে এনে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দেয়। ব্যথা হয়েছে অনেক। মেঘ আমানের দিকে তাকায়। এমন মানুষ সত্যি জীবনে দুটো দেখেনি। এই নাও, সকল পায়ে তালা দিবা। তোমার পায়ে তুমি যেভাবে আমি করেছিলাম সেভাবে। না, দিব না। দিতে তো তোমায় হবেই। দিব না। ওকে, তাহলে দাঁড়াও, একটা জিনিস দেখে। দেখো, নূর ঘুমিয়ে আছে, কি মায়াবী লাগছে। কিন্তু এই মায়াবীর চোখ দুটো যদি চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে, তাহলে ভালো লাগবে কি? আমন প্লিজ। কাঁদছো কেন? দেখো, আমি সত্যি বলছি, তুমি পায়ে শেকল দিবি কিনা সুইটহার্ট? মেঘের কথা শেষ করতে না দিয়ে ঠোঁটে হাত দিল আমান। কি বলেছি বলছো নি? শেকল দাও। মেঘ উপায় না পেয়ে নিজেকে নিচে বন্দি করে নেয়। এই শেকলটা সীমানা আমার বাড়ির মেইন ডোর পর্যন্ত। তুমি এটা দিয়ে ছাদও যেতে পারবে, বাড়ির ভেতরে সব জায়গায়, বাট বাড়ির বাইরে নয়। লাগছে। লাগার জন্যই ধরেছে। দম আটকে আসছে। আমি জানি তো। দেখো, তোমার দেওয়া লাভ বাইট আমার কাছে আছে, আমি কিন্তু মুছতে দিইনি। এখন তোমায় আমি এমনভাবে কিছু লাভ বাইট দিব যেগুলো কখনো বুঝবে না। ডোন্ট ইউ ডিয়ার। ডু অর ডিয়ার মিসেস খান। লিভ মি প্লিজ। তুমি আমার জীবন মেঘ, তোমাকে ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? মোরে।
আরও শক্ত করে ধরে বলে। পুরো কথাটা শেষ করার আগেই আমান আবার মেঘের গলা চেপে ধরে। ডোন্ট ইউ টিয়ার মিসেস খান, তুমি আমাকে বারবার মারার কথা বলবে সেটা মেনে নিব না। আমার মৃত্যু আল্লাহ লিখলে কালো হতে পারে, কিন্তু বেঁচে থাকাকালীন তোমার নিস্তার নেই। মেঘের শ্বাস প্রায় যায় যায় অবস্থা। তখন আমান মেঘকে ছেড়ে রুম ছেড়ে চলে আসে। কাশিতে কাশিতে মেঘের অবস্থা খারাপ, হাতের কাছের পানিও নিতে কষ্ট হচ্ছে। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে শুয়ে থাকলো এক কোণে। কোথায় এসে আটকানো তার জীবন, এটা তার যেন জানা নেই। তবে এগুলোর পেছনের রহস্য তাকে বের করতে হবে। যতদিন এই রহস্য না বের হবে ততদিন তার নিস্তার নেই। চাচুকে, নূরকে, সবাইকে বাঁচাতে হবে। এসব ভাবতে ভাবতে চোখ দুটো বুঝে নিল। ঠাস ঠাস করে বন্দুকের 6টা গুলি একই নিশানায় লাগিয়ে দিল আমান। রাগের সীমা অতিক্রম হয়ে গেছে। কি করবে তা বুঝতে পারছে না। ইচ্ছে হচ্ছে পৃথিবীর সব তছনছ করে দিতে। কোনো মতেই শান্ত হতে পারছে না সে। প্রায় 1 ঘন্টা পর অনেকগুলো শ্যুট করে আমানের রাগগুলো আয়ত্ত করলো সে। রবিন, জি স্যার। নোভাকে দিয়ে ম্যামের ঘরে খাবার পাঠাও। মেক শিওর সে সবগুলো খাবার শেষ করে। জি স্যার। আমানের কথা মতো নোভা খাবার নিয়ে যায়। ম্যাম, হুম, অন্যদিকে তাকিয়ে বলে, খাবার খেয়ে নিন। নিয়ে যাও, খেতে ইচ্ছে হচ্ছে না। প্লিজ ম্যাম, স্যার বলেছে সবগুলো শেষ করতে। তোমার স্যারের কেনা গোলাম নই। সরি ম্যাম। লিভ মি অ্যালোন। জি ম্যাম। নোভা বেরিয়ে আসে। রবিন খায়নি খাবার। স্যার খুন করবে আমাদের। আমি কি করব না খাইলে? আচ্ছা আমি দেখছি। রবিন আমানের কাছে আসে। স্যার। বলো। ম্যাম খাননি। মেঘ, আমাকে কত খারাপ বাড়াবে তুমি? আমান উঠতে উঠতে কথাগুলো বলে। রুমে এসে মেঘাকে না পেয়ে রাগটা মাথায় চড়ে বসে। মেঘ কি করে পালালো? সরি স্যার, বেয়াদবি মার্জনা করবেন। ম্যাম পালাইনি, ছাদের দিকে তার শেকলটা বেয়ে গেছে। সে ছাদে গেছে হয়তো। নোভার কথায় আমান খেয়াল করে শিকলটা ছাদের দিকে গেছে। আমান দেরি না করে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে গিয়ে দেখতে পেল খোলা চুলে একটি পরী দাঁড়িয়ে, পরনে তার লাল সাদা শাড়ি। অপরূপ সে সুন্দরীর পায়ে শিকল দেয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমানের মতো হাজার আমান মরে যেতে পারে। আমান কোনো কথা না বলে সোজা গিয়ে মেঘকে পাজাকোলা করে নিচের রুমে নিয়ে এসে বসিয়ে দেয়। খাবার খাওনি কেন? ইচ্ছে হয়নি তাই। খেয়ে নাও। না। মেঘ, তুমি খাবে না আমি তোমার থেকে নিজের স্বামীর অধিকার আদায় করব? কোনটা? মানে? মানে তো সিম্পল। মেঘ আর কথা না বাড়িয়ে খেয়ে নেয় আমানের হাতে। পিচ্ছে একটা। এবার একটা লম্বা ঘুম দাও বউ আমার। ঘুম আসলে ঘুমাবো। এখন আসবে। আমান কথাটা বলেই মেঘকে শুইয়ে চোখের ওপর হাত দিয়ে বসে রইল। কিছু সময় পর মেঘ ঘুমের রাজ্যে পাড়ি দিল। জানো এই মায়াবী কতটা মায়া ছড়ায় কি করে জানবে? তুমি তো ভালোই বাসো না। আমান কথাটা বলে মেঘের কপালে চুমু দিয়ে তার পাশে শুয়ে পড়ে। তোরা শুধু মিথ্যে বলিস। আমার আপনি ছিল এখানে, আমি জানি ও কাল ছিল। নূর প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি স্বপ্ন দেখেছো, কেঁদো না প্লিজ। না, আমি স্বপ্ন দেখিনি, আমাকে নিয়ে যা। নূর। কাছে আসবে না, দূরে থাকো। অভিক নূরকে ধরে টেনে বিছানায় ফেলে দেয়। তখন থেকে চিলিয়ে যাচ্ছ, কি সমস্যা কি? রেগে নূরের মুখ চেপে ধরে। অভিক রেগে গেছে কিন্তু খেয়াল করলো নূরের চোখ বেয়ে টুপটুপ পানি পড়ছে, তাই মুখটা ছেড়ে দিল। বুঝতে শিখেছি যখন থেকে, তখন থেকে ওই মেয়েটা ছাড়া জীবনে আমার কেউ নেই। বাবা আর মেঘ, আপনি আমার পরি, আমার আপু। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার পায়ে ধরছি, আমাকে আপুর কাছে দিয়ে আসুন। বিশ্বাস করুন, কিছুই চাই না আমি। আমার সব চকলেট আপনার, আমার সব সুন্দর পুতুল আমি দিয়ে দেব আপনাকে। আমি কিচ্ছু রাখবো না, কথা দিচ্ছি। প্লিজ আপুর কাছে যেতে দিন না। নূরের বলা প্রতিটি কথায় মিশ্রিত মায়া আর কষ্ট অভিকের বুকের মধ্যে বাড়ি খাচ্ছে। সত্যি এত অন্যায় হচ্ছে নূরের সাথে, মেঘের সাথে। অভিক নূরকে উঠিয়ে কোলে বালিশ পেতে শুইয়ে দেয়। কি? নূর চুপ করে শুয়ে থাকলো। অভিক তাকে রেপাঞ্জেলের গল্পটি বলছে। নূরের চুলগুলো রেপাঞ্জেলের মতোই লম্বা। আস্তে আস্তে নূর ঘুমিয়ে যায়। তোমার কষ্ট আমাকে কষ্ট দেয়, কিন্তু আমি যে বাধা চাইলেও তোমায় মেঘাপুর কাছে নিয়ে যেতে পারবো না, ক্ষমা করে দাও। রাত 8টা। জানালার দিকে মুখ করে তাকিয়ে আছে মেঘ। রাতের তারাগুলোকে দেখছে।
কি সুন্দর মিটমিট আলো ছড়াচ্ছে তারা। নূরের সাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের কথা মনে পড়ছে তার। আপনি? বলো। আচ্ছা, আকাশে অনেকগুলা তারা আছে, ওখান থেকে একটা এনে দাও আপু। কি করে দিব শুনি? কেন? বড় একটা কোটা বেঁধে পেরে দিবা। তবে রে, দাঁড়া ফাজিল, তোর ফাজলামো বার করছি। এই, তুমি কাতুকুতু দিবা না আপু, প্লিজ। দিব না মানে? আপু প্লিজ। মেঘ, আমানের ডাকে মেঘ বাস্তবে ফেরে, কিছু না বলেই চুপ থাকে। কথা বলাটাও কি শিখে দিতে হবে? আমি যখন 5 বছরের ছিলাম, আমার প্রায় অনেক বন্ধু বা বান্ধবীর একটা ছোট বোন ছিল। আমি শখের বসে আম্মুকে বলেছিলাম, আমাকে একটা বোন দাও না। আম্মু সবই বলে, আম্মুকে বললেই দিবে। সেই দিন আম্মু আমাকে চুমু দিয়ে বলেছিল, আচ্ছা ঠিক আছে। তার ঠিক 1 বছর পর হসপিটালে বসে আছি আমরা বলতে আমি আর বাবা। বাবা বলল, আম্মু বোন আনতে গেছে, জলদি ফিরে আসবে, তুমি কেঁদো না মেঘ। আমি যে কি খুশি হয়েছিলাম সেদিন, আমারও একটা বোন থাকবে। আমার বয়স তখন 6 বছর। হঠাৎ ডক্টর এসে বাবার কোলে একটা ফুটফুটে বাচ্চাকে দিয়ে বললেন, আমার স্পষ্ট মনে আছে সেদিন বাবা বলেছিল, ম্যাক, তুই কাঁদিস না মা। দেখ, তোর বোনের তুই ছাড়া কেউ নেই, ওর দায়িত্ব আজ থেকে তোর। সেদিন বুঝে গিয়েছিলাম নূরের আমি ছাড়া আর কেউ নেই। আম্মু আমাকে একটা বোন উপহার দিতে গিয়ে প্রাণ হারিয়েছে। তারপর থেকে জীবনের সবটুকু দিয়ে নূরকে ভালোবেসে বড় করেছি। আমি ওর মাঝে আম্মুকে খুঁজে পাই। আমার হাসি কান্না সব কিছুর উৎস নূর। আমাকে আপনি বন্দি করে রাখছেন, সমস্যা নেই, কিন্তু আমার বোনকে আমার সাথে রাখুন, আমার আর কিচ্ছু লাগবে না। আমান চুপ করে বসে বসে কথাগুলো শুনছিল। কিছু না ভেবেই এসে মেঘের ঠোঁট দখল করে নেয়। এমন সময় এমন কাজে মেঘ হতাশাগ্রস্ত। কি হলোটা কি এটা? আজব। কিছু সময় পর, তুমি খুব ভালো। আমি ভাবতে পারিনি আমার মতো একটা মাফিয়ার বউ এত ভালো হবে। মজা করছি আমি? না, একদম না। এসো এদিকে। তুমি আমাকে ইমোশনালি বলবে, আমি মেনে নেব। এতটা সোজা নাকি সব? আমানের কথাই তার দিকে তাকালো। সত্যি মানুষটা এমন ভাবলো তাকে? আপনার কি মনে হয় নিজের বোনকে নিয়ে মিথ্যে বলছি আমি? না, মিথ্যা কেন বলবে? আমি তো ভালো না মেঘ, তোমার আমান ভালো নয়। কারো মানুষটার কাছে কিছু চাইবে না, মানুষটা দিতে পারবে না। সত্যি আপনার মতো একটা ভিলেন দুনিয়ায় নেই। হয়তো বা। আমি কিছু না বলে সরে এসে বাইরে চলে এলাম। সে কোলে ঝুনঝুন আওয়াজ আমার কানে আসছে, আর আমি হাঁটছি। যদি কোনোদিন হারিয়ে যেতে পারতাম, হয়তো নিরুদ্দেশে পত্রিকায় বের হতো, কিন্তু আমি আমার ঠিকানার খোঁজ করতাম। কথাগুলো ভাবছি আর ছাদের দিকে হাঁটছি। তোমার আমার সাথে নূরের জীবনকে আমি রিস্কের মধ্যে ফেলতে চাই না, তাই তোমার কলিজার টুকরাকে তোমার থেকে দূরে রেখেছে। পারলে এই ভিলেনটাকে ক্ষমা করে দিও। কিছু খাবো না আমি, কিছু না, শুনছেন? আপনি আপুকে এনে দিন। এত বাচ্চামো কেন করছো নূর? আমিও একটা মানুষ। গত 4 দিন ধরে খাওয়া ঘুম বাদ দিয়ে তোমায় সময় দিচ্ছি, তোমার খেয়াল রাখছি। তুমি তাও আমাকে সবসময় গালাগালি দিচ্ছ কেন নূর? অভিকের কথায় নূর থমকে দাঁড়ালো। আসলেই তো ছেলেটা অনেক করতেছে তার জন্য। অন্য সব ছেলেদের মতো নয় সে। অন্য কেউ হলে এতদিন একা পেয়ে ছেড়ে দিত না তাকে। কিন্তু ছেলেটা বাজেভাবে, ছোঁয়া তো দূরে থাক, বাজেভাবে না কখনো তাকিয়েছে, না একটা কথা বলেছে। কিন্তু ছেলেটা কে? তার সাথেই বা কী সম্পর্ক? সত্যি কথা বলবেন একটা? বলো। কে আপনি? আপনি কে? কেন আটকে রেখেছেন আমাকে? নূর, জানো জীবনে কখনো কোনো কিছু মুহূর্ত আসে যেগুলো খুব কঠিন হয়, কিন্তু আমাদের সেই মুহূর্তে ভেঙে না পড়ে কিছু শিখতে হয় তা থেকে। ধুর, উপন্যাস নিয়ে বসলেন কেন? ক্ষুধা লাগছে না আমার? ওরে, এ সত্যি একটা বাচ্চা, নাও খেয়ে নাও। অভিক নূরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পিচ্ছি একটা মেয়ে এত কেন ভাবো? নূরের ঘুমন্ত মুখটা দেখে কথাটা বলল অভিক। চাঁদ ওঠেনি আজ, শুধু কিছু তারা চিকচিক করছে। এই অন্ধকার আকাশে তাকিয়ে কি দেখে আমার বউ? মেঘের কোমর জড়িয়ে ধরে। এই অন্ধকার আকাশের সাথে আমার একটা মিল আছে। ও অন্ধকার, আমিও অন্ধকার। তুমি অন্ধকার নও মেঘ, তুমি আমার আকাশের উজ্জ্বল নক্ষত্র, যার মিট মিট আলোর ফলে আমার আকাশে আলোকিত হয়। হয়তো। চলো নিচে চলো, খাবে? একটা অনুরোধ করব, রাখবেন? বলো। খাবো না আমি, প্লিজ। আচ্ছা, আমিও না।
আপনি কেন না? বউ না খেলে বর খেতে পারে? প্লিজ। আমার মেঘকে নিজের দিকে ফেরায় আর শক্ত করে জড়িয়ে ধরে। মেঘ কেন জানি না এর মধ্যে ভালোবাসা খুঁজে পাচ্ছে, কিন্তু কথায় আছে জীবনের একটু একটু করে জমানো সুখ স্থায়ী হয় না। হঠাৎ একটা শব্দ হলো, থমকে গেল আমানের আকাশে জলজল করা নক্ষত্রগুলো। আকাশের চাঁদ আর হাসছে না। আমার মেঘের পিঠে হাত দিতে দেখে রক্তের বন্যা বইছে। মেঘ, আমার মেঘকে কোলে শুইয়ে দেয়। কিছুক্ষণ আগে মেঘের জেগে থাকা পাপড়িরা বুঝে গেল। প্রচণ্ড শব্দ থামিয়ে দেওয়া হলো আমানের দুনিয়াকে। আমানের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে, কিছুই বুঝতে পারছে না। এখন মেঘকে হসপিটাল নিতে হবে, সেই বোধটুকু আমানের হচ্ছে না। মেঘ, তোর কি হয়েছে? চোখ খুলো। স্যার, ম্যামকে হসপিটাল নেওয়া যাবে না। আমি ডক্টরকে ইনফর্ম করেছি, সব মেডিকেল ফোর্স নিয়ে এখানে আসছে। আপনি চলুন আমার সাথে আমাদের মেডিকেল রুমে। রবিনের কথায় আমানের সেন্স আসে। মেঘকে নিয়ে মেডিকেল রুমে যায়। কিছু সময় পর ডক্টর আসে, চেক আপ করে। অপারেশন করে গুলিটা বের করতে হবে, কিন্তু মিস্টার আমান, আমরা জানি না তাকে বাঁচানো সম্ভব হবে কিনা। আমার স্ত্রীকে যে কোনো মূল্যে আমার ফেরত চাই, অ্যাট এনি কস্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপারেশন শুরু করা হয়, কিন্তু জীবন এখানে অনিশ্চিত হয়ে আছে। মেঘকে করা গুলিটিতে বিষ মেশানো ছিল, যার সাথে কেউই অবগত নয়। স্যার, যেভাবে বলছেন সেভাবে করছি। স্পেশাল শুটারকে দিয়ে বিষ মিশিয়ে শ্যুট করা হয়েছে, মনে হয় না বাঁচবে। গুড, ভেরি গুড। কাল এসে পেমেন্টটা নিয়ে যেও। আমান খান, ভুলে কেন যাস? সব আমার, তোর অস্তিত্ব নেই কোথাও। আমান কিছুতেই স্থির থাকতে পারছে না, পায়চারি করেই চলেছে। তার কিছুই ভালো লাগছে না, শুধু মেঘের মুখের দিকে চেয়ে আছে। কাছের এপাশ থেকে তার মুখটা দৃশ্যমান। আমারই দোষ, কেন তোমার ছাদে যেতে দিলাম? আজ ছাদে না গেলে এমন হতো না। উফ আল্লাহ, তুমি আমার মেঘকে ফিরিয়ে দাও। স্যার, ওরা পুরো চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় না সে বাঁচবে। ও বাঁচলে আমি তোকে মেরে দেব, কথাটা মনে রাখিস। জি স্যার। নূরকে খোঁজার চেষ্টা কর। কিন্তু স্যার, নূরকে দিয়ে কি হবে? যা বলি তাই কর। ম্যাক তার বোনকে অনেক ভালোবাসে, তার জন্য যা বলবো তাই করবে। যদি এই যাত্রায় বেঁচে যায় বাই চান্স, তাহলে নূরকে দিয়ে কাজ সারবো। ওকে বস। লোকগুলো চলে গেল। আমার চাই, আমার সব চাই। আজ 25 বছর যার জন্য অপেক্ষা করেছি, সেই জিনিস তুই আমার থেকে 25 মিনিটে কেড়ে নিলি। যার জন্য এত নাটক, সে সব কিছুতে পানি ফেলে দিলি। আমি তোকে ছাড়বো না আমান জুনায়েদ খান। স্যার, বলো। মাথায় হাত দিয়ে আমান বলে, আজিজ রহমান পালিয়েছে। হোয়াট? কবে পালিয়েছে? স্যার, কালকেই যখন আপনাকে বলতে আসবো তখন দেখি ম্যামের গুলি লেগেছে। তুমি বুঝতে পারছো তো রবিন, কি হয়েছে? জি স্যার, ক্ষমা করবেন, আমাদের জন্য এমন হলো। ক্ষমা চেয়ে কী লাভ? যা হবার হলো। আর তাছাড়া একদিন না একদিন তো এগুলো মুখোমুখি হতেই হতো। অভিকে ইনফর্ম করো, নূরের বেস্ট সেফটি কনফার্ম করো। স্যার, নূর কেন? কারণ মেঘ যখন বেঁচে যাবে তখন তার নূরকে প্রয়োজন হবে। ওকে স্যার। এর মধ্যেই ডক্টর বেরিয়ে আসে। ডক্টর মেঘ, আমরা কিছুই বলতে পারছি না। গুলিটা বের করেছি ঠিকই, কিন্তু গুলিতে বিষ ছিল, যেটা আমরা জানতাম না। মানে কি? দেখুন মিস্টার খান, আমাদের হাতে আছে 24 ঘন্টা। যদি চেঞ্জ আসে তবে তিনি সুস্থ হবেন, আর না হলে আমি সরি। আল্লাহকে ডাকুন, এই মুহূর্তে উনি ছাড়া উপায় নেই। ডক্টরের কথায় আমান পুরোই ভেঙে পড়ে। স্যার, প্রতিটি কঠিন অবস্থায় আমাদের সাহস দিয়েছেন আপনি, আর আজ আপনি ভেঙে পড়েছেন। সবাইকে শাস্তি দিতে হবে, এই ব্যাপারটা ভুলে যাবেন না। আপনাকে শক্ত থাকতে হবে। মেঘ হারালে আমি বাঁচবো না। স্যার, আমার বিশ্বাস ভাবির কিছু হবে না। কিছু বুঝতে পারছি না। হ্যালো রবিন। জি, অবিক স্যার বলেছেন। জি, অবিক স্যার বলছেন। হ্যাঁ বলো। স্যার, আজিজ রহমান পালিয়েছে এবং সব ঘটনা খুলে বলে। ও আল্লাহ, ভাবির এখন কি অবস্থা? ডক্টর 24 ঘন্টা সময় দিয়েছে, যদি সেন্স আসে তো বাঁচবে, না হলে। কি বলছো কি? মেঘ ভাবিকে ছাড়া ভাইয়া মরে যাবে, আর নূরও? হায় আল্লাহ, এটা কোনো বিপদ। স্যার, আল্লাহকে ডাকুন, পাহারা কড়া করতে বলেছে। আমান স্যার, নূর ভাবির ওপরও সমস্যা হতে পারে। নূর, আমারও তো চিন্তা হচ্ছে, আমি আর ওকে 1 মিনিটও একা ছাড়বো না। ওকে স্যার, আমি রাখি। হুম। অভিক ফোনটা রেখে পেছনে তাকাতেই অবাক। নূর দাঁড়িয়ে সবটা শুনছে। আমার আমার আপু কই? নূর দেখো, তুমি কেঁদো না, আসলে আপু। মিথ্যে বলবে না, সত্যি বলো, আমার আপু কই? কি হয়েছে আপুর? ঘরে চলো নূর। না, যাবো না, আমাকে বলো আগে।
আমার আপুর কি হয়েছে? নূর, অভিক নূরকে জোর করে ঘরে নেয়। দেখো নূর, কেঁদো না, ভাবি ঠিক হয়ে যাবে। আপনার দুটো পায়ে পড়ি, আমাকে আপুর কাছে নিয়ে চলুন। হাত জোর করে বলে। ক্ষমা করো নূর, এটা পারবো না। কেন পারবেন না? প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি আপুর কাছে যাব। আপু! নূরের কান্না অভিকের বিন্দুমাত্র সহ্য হচ্ছে না, কিন্তু চাইলেও মেঘের কাছে নূরকে নিতে পারবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস! মেঘ মৃত্যুর সাথে লড়াই করছে, আমান নামাজে বসে কাঁদছে, নূরও নামাজে বসে একভাবে কেঁদেই চলেছে। অভিক সে দোয়া করছে, আর কি করবে? এতটা চিন্তা সে আগে কখনো করেনি। চারদিকে চারজন অগোছালোভাবে পড়ে আছে। সত্যি কি ওরা আর কখনো এক হতে পারবে? নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবে? মিস্টার আমান, আপনার স্ত্রীর চেঞ্জ আসছে। কথাটা শোনা মাত্র আমান উঠে দৌড় দেয়। রুমে গিয়ে দেখে মেঘের দু চোখ বন্ধ, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আমান কাছে গিয়ে মেঘের কপালে হাত দেয়। মেঘ আস্তে করে চোখ খুলে আমানকে দেখতে পেয়ে কেন জানি না খুব বেশি ভালো লাগছে তার। মৃদু হাসি দেয়। কেমন লাগছে এখন? ভালো। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল তুমি হারিয়ে ফেলেছে। আপনি কাঁদছেন? আমান মেঘের হালকা ভরে জড়িয়ে নেয়। মেঘের কাঁদবে যে আমানের চোখের পানি পড়ছে তা সে বুঝতে পারছে ভালো করে। কাঁদছেন কেন? আমি তো ভালো আছি, দেখুন। কিছু সময় পর আমান উঠে আসে। জানি কত ঠিক আছে। নূর কেমন আছে? জানি না, খোঁজ নেওয়া হয়নি। ফোন করবেন, একটু কথা বলবো। আমান অভিকে ফোন করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? এই তো ভাইয়া, ভাবির কি অবস্থা? তোর ভাবির সেন্স আসছে। আলহামদুলিল্লাহ ভাইয়া। জানো নূর এখনো নামাজে বসে কাঁদছে। ওকে বল, মেঘ কথা বলবে। হ্যাঁ, এখনই দিচ্ছি। নূর, ভাবি কথা বলবে। দিন। হ্যালো আপু। নূরের কণ্ঠ শুনে মেঘ শুধু কেঁদেই চলেছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। তুমি কাঁদছো কেন? খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। দেখো, আমি তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। কেঁদো না আপু, সুস্থ হও না তুমি আগে। আমার বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো বলতে বড় হবি না দেখে বড় হয়ে গেছি, তোমাকে ছাড়া ঘুমোচ্ছি। মনে পড়ে না আমাকে? পরে এই লোকটা যেতে দেয় না তো। চিন্তা করো না, খুব জলদি আমরা এক জায়গায় হব। বাবু, তুই ঠিকমতো খাওয়া দাওয়া করিস, নিজে খেয়াল রাখিস। তুমিও। খুব জলদি দেখা হবে, কথা দিচ্ছি। আই লাভ ইউ আপু। মিঠু। ফোনটা রেখে দিল। ধন্যবাদ কেন? কথা বলিয়ে দিবার জন্য। আমান মেঘের কাছে গিয়ে চুমু দিল। কেন জানি না আজ আমানের স্পর্শে মেঘের ঘৃণা হচ্ছে না, বরং আরও ভালো লাগা কাজ করছে। এভাবে দিন গেল। 3 দিন পর মেঘ এখন একটু সুস্থ, আমানের খেয়াল রাখায়। এই 3 দিনে কোনো ঝগড়া হয়নি তাদের মাঝে। মেঘ বাধ্য মেয়ের মতো আমানের কথা শুনেছে, আর আমান সে রোজ নূরের সাথে মেঘের কথা বলিয়ে দিছে। কি করছো? জামার চেন লাগাতে চাইছিলাম। আমি দিচ্ছি, দাঁড়াও। আমান চেইন লাগিয়ে দিয়ে আসতে গেলে মেঘ হাত ধরে বসে। কি হলো? এদিকে বসুন। কি হয়েছে? বসুন আগে। আমান বসে, মেঘও পাশে বসে। কেন আটকে রেখেছেন? আমাকে গুলি কে করেছে? এর পিছনে রহস্য কি? রহস্য জানতে চাইছো? এই 3 দিনে আমি বুঝে গেছি আপনি সত্যি আমাকে ভালোবাসেন। এবার আমাকে সব কিছু খুলে বলুন। মানতে পারবে তো? বলুন। তুমি কে জানো? কে? আমার ছোট চাচুর মেয়ে। বাবা, আপনার ছোট চাচু? না, উনি আমার কিছু হয় না। মানে কি? তোমার আসল বাবা আমার ছোট চাচু মিজান রহমান, আর আসল মা নয়লা রহমান। খুলে বলুন। দিনভর খাওয়া খাওয়া করেন অভিক আপনি? এই মশার মতো শরীরে কিছু আছে? না, নেই। আছে না, কত মোটা আমি দেখেন। নূর! ও মা, রাগেন কেন? খাচ্ছি তো। জলদি। পচালো। কি বললে? খাচ্ছি, রাগি মুখ দেখালে কাঁদবানি কিন্তু। খাও আগে। নূর খাচ্ছে আর তলে তলে অভিকে দেখছে, আর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। এদিকে শোনো তবে, অতীত বিয়ের 4 বছর পর নাইলা রহমানের কোলে আসলো
অতীত। বিয়ের 4 বছর পর নাইলা রহমানের কোল আলো করে জন্ম নিল একটা কন্যা শিশু। মিজান রহমান আর নাইলা রহমানের সন্তান, প্রথম সন্তান। তারা অনেক খুশি। তাদের পরিবারে কিছু অভাব ছিল না, শুধু ছিল একটা সন্তানের কমতি। যদিও বড় ভাইয়ের সন্তান একটা আছে, আমান তাকে খুব ভালোবাসলেও একটা কমতি থেকেই যেত, কারণ দুই ভাই কাজের জন্য আলাদা থাকতো। মিজান রহমান ওরফে মিজান খানও বলা চলে, ও আরিফ খান, দুই ভাই আর এক বোন। মিজান রহমান দেশে থাকে না, লন্ডন থেকে ব্যবসা করে, বিরাট বিজনেসম্যান। আর আরিফ খান তার স্ত্রী, সন্তান এবং বোনকে নিয়ে বাংলাদেশে থাকেন। আজ মিজানের মেয়ের খবর শুনে আরিফ খান খুব খুশি। কিরে ভাই, কতদিন বাইরে থাকবি? আসবি না বাড়ি? ভাইয়া, আমার মেয়ের 1 বছরের জন্মদিন আমি দেশেই করব। তুমি কষ্ট পেও না। ভাবির কি অবস্থা? আছে সুস্থ। তুই জানিস তোর বাপির আবার ছেলে হবে, কিন্তু তোর মেয়ে হয়েছে শুনে সে কি খুশি। আমরাও খুশি ভাইয়া, চিন্তা করো না। আমার মেয়ের 1 বছর জন্মদিনের অনুষ্ঠান বাংলাদেশেই হবে। আচ্ছা রাখি। আচ্ছা। আরিফ খান আর মিজান রহমানের কাছে ছিল তাদের বাবার দেওয়া 200 একর জমি, যার উপর নজর ছিল এক অসাধু ব্যবসায়ী যার নাম আজিজ রায়হান। বাংলাদেশ থেকে এই দুই ভাইয়ের সম্পত্তির দিকে তার নজর। সে চায় কোনো মতে এই সম্পত্তি হাসিল করতে, তাই তো আমানের ফুপিকে বিবাহ করেন। দুই ভাইয়ের কেউ জানতো না আসলে এই লোকের মনে এত শয়তানি। আজিজ রায়হান ভেবেছিল রাইসা খানকে বিয়ে করলে আস্তে আস্তে সব সম্পত্তি তাদের নামে হবে, কিন্তু সব গেমে পানি ফেলে দিল সেদিন। সেই দিন ছিল মেঘের জন্মদিন, 1 বছর পূর্তির অনুষ্ঠান। মিজান রহমান, নাইলা রহমান আর মেঘকে নিয়ে কথা মতো দেশে এসেছে। খানবাড়ি উৎসবের আমেজে মোমো করছে। তখন আমানের 10 বছর বয়স, মেঘের 1 আর অভিকের 6 মাস। অনুষ্ঠান সবাই এসেছে। আমান সব সময় মেঘকে চোখে চোখে রাখছে, বাচ্চাটা খুব প্রিয় তার। প্রিয় দর্শক বন্ধু, আজ আমার মেয়ের জন্মদিন। এই শুভ মুহূর্তে আমি একটা শুভ কাজ করতে চাই। আমি আমার যাবতীয় সমস্ত সম্পত্তি মেয়ের নামে করে দিলাম, এবং আমার মেয়ের পরেরও সম্পত্তির মালিক হবে মেয়ের সন্তান। সে যদি কোনো অ্যাক্সিডেন্টে এ বাচ্চা হবার আগে মারা যায়, তবে এই সম্পত্তির মালিক হবে বৃদ্ধাশ্রম, এবং সে চাইলে অন্য কাউকে এই সম্পত্তি দিতে পারবে। তবে তার 18 বছর হলে আর বড় ভাইয়ার সম্পত্তি এন্ট্রি পাচ্ছেন আমান আর অভিক। ধন্যবাদ। এই কথা শোনার পর সবাই খুশি হলেও একজনের মুখে ছিল শোকের ছায়া। সে আর কেউ না, আজিজ রায়হান। হ্যালো। জি স্যার। এক্ষুনি খান বাড়িতে আসো সবাইকে নিয়ে। কিন্তু স্যার কেন? সবাইকে শেষ করব। তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। ওকে স্যার। কেক কাটার পর সবাই খাবার খেয়ে বেড়াতে লাগলো। সবাই চলে গেলে পরিবারের সবাই মিলে আড্ডা দিচ্ছে। দেখুন ভাইয়া, আমান কিন্তু মেয়েকে সেই সময় ধরে কোলে রেখেছে। বোনকে অনেক পছন্দ হয়েছে। হিসু করে দিলে কি হবে রে আমার? খুশবু খান আমানের মা বলে, কি করব, মুছে দেব। ওরে বাবারে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আমান, ওকে আমার কাছে দাও, দেখো তো অভিক কি করছে। আচ্ছা। আমান মেঘকে দিয়ে অভিকের রুমে গেল। এদিকে সবাই গল্প করছে, হঠাৎ গুলির শব্দ। নাইলা রহমান আর আরিফ খান ফ্লোরে লুটিয়ে পড়ে। আজিজ, কি করছো তুমি? মিজান রহমানকেও গুলি করা হয় আর মেঘকেও কোলে নিয়ে নিল। কি করছেন ভাইয়া? আপনি আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে ছেড়ে দিন। খুশবু খানের কথা না শুনেই তাকেও গুলি করে। সবার প্রাণ একবারেই চলে যায়। এদিকে সব আড়াল থেকে আমান দেখে নেয়। মেঘকে মারা যাবে না, ওর থেকে সম্পত্তি লিখে নিতে হবে ওর 18 বছর পূর্ণ হলে। আমান আর অভিককে খোঁজো, ওদের শেষ করতে হবে। বড় ভাইয়ের আঙ্গুলে টিপছাপ নেয়। আমান আর অভিককে আমাদের আর লাগবে না, তাই ওদেরও সরিয়ে দিতে হবে। এই কথা শুনে অভিককে কোলে নিয়ে সে জঙ্গল বরাবর পালায়। এদিকে ওদের দুই ভাইকে কোথা থেকে না পেয়ে লোকগুলো ফেরত আসে। স্যার, ওদের মেরে দিচ্ছি। মিথ্যে বলল। সে নিশ্চিন্তে মেঘকে নিয়ে বাসায় আসে। এদিকে মেঘের সত্যি তো? জি। সে নিশ্চিন্তে মেঘকে নিয়ে বাসায় আসে। এদিকে মেঘের ফুপি কিছুই জানতেন না, তাকে বাসায় ঘুমের ওষুধ দিয়ে আসে আজিজ রায়হান। মেঘের ফুপিকে বলা হয় তাদের যে দস্যুরা মেরে ফেলেছে, এভাবে সব সম্পত্তির মালিক হয় সে, কিন্তু অর্ধেকের মালিক মেঘ থেকে যায়। বর্তমান সে 10 বছর বয়স থেকে আমি নিজেকে প্রস্তুত করেছি তোমার ছাড়ানোর জন্য, আর অভিকে মানুষ করেছে। তুমি বলছো নূরকে 6 মাস বয়সের বাচ্চাকে নিজের পেটের ভাত দিয়ে মানুষ করেছে?
জানো কত রাত না খেয়ে কাটিয়েছে তা জানা নেই। 15 বছর বয়সে একবার জেলেও গেছে। জানো লোকটা এগুলো করে ঠিক থাকলে হতো। তুমি যাকে মা বলে মানতে, সে আমার ফুপিকে নূর হবার দিন উনি মেরে ফেলে, আর দোষ দেয় নূরকে। জন্ম দিতে গিয়ে মারা গেছে। তারপর থেকে ওর সাজানো মতো সব হচ্ছিল। তোমার বড় হয়ে ওঠা নূরের প্রতি তোমার মায়া গড়ে তোলা লোকটা নিজের মেয়ে নূরকেও ব্যবহার করেছে। তোমার 18 বছর হলে নূরকে মারার ধমক দিয়ে তোমার থেকে সব নেবে। মেঘ সব কিছু শুনেই আমানকে জড়িয়ে ধরে। এতটুকু বলতেই হঠাৎ কাছে কেন মেঘ? এখন কাঁদার দিন শেষ। আমান, আমি সত্যি থাক, কিছু বলো না। কিছু হয়নি, কে তারা? তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আমি এতটুকু বলতেই হঠাৎ আমার মেঘকে ছেড়ে পকেট থেকে পিস্তল বের করতে করতে কেউ তাকে জানালা দিয়ে এসে মাথায় আঘাত করে। আমান মাটিতে পড়ে যায়। আমান, তখনই দরজা দিয়ে আজিজ রায়হান প্রবেশ করে। কিরে ম্যাগমা, চল আমার সাথে চল। মেঘ আমানের মাথাটা কোলে নিয়ে দেখে প্রচুর রক্ত বার হচ্ছে। আমান হটো না, আমান। উঠবে না ম্যাগমা, তুই আয় মা, আমার সাথে আয়। খবরদার, এই মুখে আমাকে মা ডাকবে না। ও, তাহলে ও তোকে সব বলে দিছে? আমান হটো না। এই, কে আছিস? ম্যাগকে ধর। না, আমি যাব না আমান। দুটো লোক মেঘকে আমানের থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। নিয়ে যা। মেঘকে লোকগুলো টানতে টানতে নিয়ে যায়। মেঘকে সেন্সলেস করে নিয়ে যাওয়া হয়। এদিকে কি জামাই বাবু, কেমন দিলাম বলুন? শেষ মুহূর্তে যখন খেলা পুরোটাই পাল্টে গেছে, তখন আমি আমার শেষ দামটা দিয়েই দিলাম। কি জানিস, তোকে চাইলে এখানে আমি শেষ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে তোর মেঘের সামনে একটু একটু করে মারবো। চোখ বুঝা আমানের সামনে বসে কথাগুলো বলছিল আজিজ রায়হান। কাউকে ইশারা করতে আমানকে তারা উঠিয়ে নিয়ে যায়। মেঘের চোখ টিপ টিপ করে খুলতে নিজেকে অন্ধকার কোনো ঘরে আবিষ্কার করে। চোখ খুলতেই তার আমানের কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিল্লাতে উঠে মেঘ আমান বলে ওঠে, আর তখনই লাইট জ্বলে ওঠে। মেঘ দেখতে পায় আর পা বাঁধা শিকল দিয়ে তার সামনে আমান উবু হয়ে পড়ে আছে। মেঘ উঠে যেতে গেলে আমানের থেকে ঠিক 1 হাত দূরে গিয়ে শিকল আটকে যায়। আমান উঠুন না, কি হয়েছে আপনার? আমান। ম্যাগমা ডেডিস প্রিন্সেস। খবরদার, এই নোংরা মুখে আমাকে ডেডিস প্রিন্সেস ডাকবেন না। ও, এখন ড্যাডি নোংরা? আচ্ছা, ওই দেখো তো ওকে নোংরা লোক আরও কি কি করতে পারে। কিছু লোক রুমে থাকা কিছু কালো পর্দা সরায়। সেখানে নূর আর অভিকে বাধা। নূর, আপনি তুমি নিজের মেয়েটাকে অন্তত ছেড়ে দাও। আমার সম্পত্তির সামনে কিছুই আমার নয়। বাবা, তুমি কি বলছো? এই, বাবা বলিস না তো, আমার ভালো লাগে না এসব বাবা টাবা। আজিজ রায়হান বেয়াদবির সব সীমা অতিক্রম করে ফেলেছেন। এই, আমার মেয়ে আমাকে বেদব বলে, তোরা কেউ আমার জামাইকে জামাই আদর দে তো। সাথে সাথে কিছু লোক আমানকে মারতে শুরু করে। অভিকে সেন্স নেই। আপনি আমাকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। মেঘ এগোতে চাইছে কিন্তু পারছে না। বাবা, ভাইয়াকে ছেড়ে দাও। আমার চাওয়াটা পূরণ কর তাহলে। কি চান? ম্যাক, এ পেপারে সাইন করে দে। তাহলে সবাইকে ছেড়ে দিবে? হ্যাঁ, সবাইকে ছেড়ে দেব, কিন্তু শুধু আমান আমার কাছে থাকবে। না, ওকেও ছাড়তে হবে। না না, ওর সাথে পুরনো হিসাব আছে। নে, সাইন কর। তাহলে করব না। সাইন কর ম্যাক। আগে সবাইকে ছাড়ুন, আমাকে মেরে ফেলুন, কিন্তু ওদেরকে ছেড়ে দিন। তোকে মেরে কি পাবো আমি? আমানকে মেরে বাকি অর্ধেক সম্পত্তি পাবো আমি। ঠিক বলেছেন। আমার কথার মাঝে কে কথা বলে? যার সম্পত্তির জন্য তার স্ত্রীর গায়ে হাত তুললেন সে। আজিজ রায়হান ঠাস করে থাপ্পড় দেয় মেঘের গালে। মেঘ ছিটকে গিয়ে পড়ে। আজিজ রায়হান পেছনে ফিরে দেখে আমান দাঁড়িয়ে, আশেপাশে তার সব লোকরা মারা পড়েছে, শুধু আমানের লোক। এগুলো দেখে আজিজ রায়হান হতবাক হয়ে পড়ে। আমান, তোকে তো মেরে রেখেছি, তুই জাগলি কি করে? সেটাই কথা, জাগলাম কি করে? এখন তোর মরার পালা। কিছু লোক আজিজ রায়হানকে নিয়ে যায়। আমাকে সম্পত্তি দে, আমি না নিয়ে যাব না, ছাড় আমাকে। আমান, লোকটা সম্পত্তির লোভে পাগল হয়ে গেছে। মেঘ দৌড়ে আমানকে জড়িয়ে ধরে। কাঁদছো কেন? মেঘ নিশ্চুপ হয়ে কাঁদছে। মেঘ আর কেঁদো না। ভাইয়া, সব কি করে হলো আমাকে বোঝান। আমি জানতাম
আজিজ রায়হান এমন কিছু করবে, তাই সব কিছু আগে থেকে সেট করা ছিল। আমি মাত্র অল্প কিছু মানুষের রূপে পুতুল রেখে আমার সব গার্ডকে সরিয়ে দিয়েছিলাম। আমি জানতাম আগে ওদের উপর হামলা হবে। আমাকে আর মেয়েকে যেখানে নিয়ে যাবে ওরা ফলো করবে, সাথে পুলিশ জিডি করে রেখেছিলাম। ব্যাস, ওরা সুযোগ বুঝে সবাইকে মেরে দিল, আর আমার মেয়েকে আমার কাছে। এবার তো থামো। মেঘ আমানকে ছেড়ে দেয়। চলো বাসায়, এবার আমরা একসাথে থাকতে পারবো। সত্যি আপনি, আমি অনেক খুশি। মেঘকে জড়িয়ে ধরে বলে। আমিও। সবাই বাসায় চলে আসে। মেঘ আমানকে ড্রেসিং করিয়ে দেয়। মেঘ হুম ভালোবাসি। হুম কি? ভালোবাসো তাই। তো কি তুমি বাসো না? তোমার মতো একটা ভিলেনকে কে ভালোবাসবে? আমি কাঁদবো কিন্তু। না থাক শোনা, কেঁদো না। তবে রে। এই না। সকালে সবাই এক জায়গায় বসে আছে। আমি নূর অভিকের বিয়ে দিতে চাই। 4 দিন পর ঠিক করা হয়েছে। ভাইয়া কিছু না জানিয়েই। কেন ভাইয়া? আমাদের না জানিয়ে প্রেম যখন করতে পেরেছে, তোমাদের না জানিয়ে বিয়েটা আমরা দিতে পারি। কিন্তু আপু। কিন্তু নেই। আজ থেকে 3 দিন পর তোমাদের বিয়ে, আর 2 দিন পর গায়ে হলুদ। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে তোমাদেরকেও বিয়ে করতে হবে। 1 মিনিট, আমান, তুমি বিয়ে করেছিলে আমাকে? বেয়াদব মেয়ে, বিয়ে না করে তোমায় নিয়ে থাকবো এটা ভাবলে কি করে? ও মা, আমি বেয়াদব? তো কি? ভাবি ভাই আর আপনার বিয়ে হয়েছিল কাগজে কলমে, আমি সাক্ষী ছিলাম। ও, রাগ করবো না কেন? তখন কি অত মনে ছিল নাকি? আর আমি সেন্সও ছিলাম নাকি ভাইয়া? হ্যাঁ ভাই, ভাবি কিন্তু সেন্সে ছিল না। নাও হয়েছে, ঠিক আছে। আমার বোন যখন চেয়েছে তখন আমরা আবার বিয়ে করব। আচ্ছা। সন্ধ্যাবেলায় ব্যালকনির দোলনায় বসে আছে, ঠিক বসে না, শুয়ে আছে। মিষ্টি বাতাস, ব্যালকনির ফুলের মিষ্টি গন্ধ। আহা কি সুন্দর! হঠাৎ মনে হচ্ছে হাওয়ায় ভাসছে মেঘ। চোখ মেলে দেখে আমান। কি হলো? কি হবে? কি করতো সেগুলো? কিছু না, আমার বউ, আমি যা ইচ্ছা করতে পারি। হারে মিয়া, দিব্যি বসে আছি, ভালো মানুষ, তুমি আমাকে কোলে নিলে কেন? রোমান্স করতে মিয়া বিবি। দ্বিতীয় বিয়ে হবার আগে কাছে আসবা না। কি? কি আবার? এটাই নিয়ম। না, মানি না। বিয়ে হবে না তো তাহলে? কি? না না থাক, দ্বিতীয় বিয়ের পর দেখে নেব না। দেখে নিও, এখন নামাও। আমান মেঘকে নামিয়ে নিতে নিতে মেঘ নিচে চলে আসে কফি বানাতে। নূর, হুম চকলেট এনেছি। সত্যি? কই? এই তো। ধন্যবাদ। নূর সবগুলো চকলেট হাতে নেয়। চকলেট দিলাম, এবার আমাকে কিছু দাও। আমি কি দেব? এখানে একটু ভালোবাসা দিবে। মুখ বাঁকা করে। না না, আমি ওসব পারবো না। কেন দাও না? দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে আরও চকলেট এনে দিতে হবে। দিব, এবার দাও। আচ্ছা। নূর মুখ আগাতে মেঘের ডাক পড়ে, বলেই বেরিয়ে গেল। যাহ, আমার ভালোবাসা ধুর, মেঘ আপুও না। 2 দিন পর আজ ওদের গায়ে হলুদ। 2 বোন কাঁচা হলুদ রঙের ফোলা লেহেঙ্গা পরেছে, সাথে ফুলের গহনা। অপরূপ সুন্দর দেখাচ্ছে তাদের দুজনকে। আমান আর অভিকও কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। 2 জুটিকে মানিয়েছে ভালো। অনুষ্ঠানটা ওদের গাজরায় পূরণ করে। পরিবার বলতে ওরা তো সবই হারিয়েছে। পরের দিন বিয়েটাও খুব ভালোভাবে মিটে গেল। গোলাপি সজ্জিত বিছানায় বসে আছে নূর, পরনে লাল বেনারসি, বেশ সুন্দর দেখাচ্ছে তাকে। বিছানার মাঝেই জড়সড় হয়ে বসে আছে নূর। অভিক মাত্র দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নূরকে দেখে অভিকের হাত পিঠ থেমে যাচ্ছে। কে? হ্যাঁ, তুমি অপরূপা, পথ ভুলে এলে কি আমার ঘরে? অভিকের এমন কথায় নূর লজ্জা পেয়ে গেল। উফ, এই লজ্জা, আমি তো মরেই যাব। মারবো কিন্তু। এবার নূর ঘোমটা তুলে বলল, আপনি কি আমার বর? এই ঘোমটা আমি তুলবো, তুমি তুললে কেন? বলেই নূরের ঘোমটাটা আবারও টেনে দেয়। এখন দেখো আমি তুলছি। অভিক আলতো করে ঘোমটাটা তুলে দেয়। নূরের কানের কাছে মুখ নিয়ে বলে, এবার আমি যা করব তা শুধু দেখবা আর ফিল করবা। কি? মেঘ, হুম তুমি আমার ভালোবাসা। আর তুমি আমার ভিলেন বর। ভিলেন নামটা গেল না। যাব না। এদিকে এসো।
আমান মেঘকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে গেল। দেখো চাঁদটা সুন্দর না? হুম। হুম, কিন্তু আমার চাঁদের থেকে না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। তারপর ভালোবাসার অতল গভীরে তলিয়ে গেল 4টি প্রাণ। ওদের ভালোবাসা দেখে আজ চাঁদও লজ্জা পাবে। আজিজ রাইহানকে সমস্ত খুনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হলো 2 বছর পর। আজ মেঘ তার 2টা যমজ সন্তানের মা হলো। অদ্ভুত হলেও সত্যি, এটা নূরেরও 2টা যমজ ছেলে হলো। নূরের বয়সটা বেশি ছিল না, কিন্তু অসাবধানতার কারণে আল্লাহ তাদের যা দিছে তাতেই খুশি নূর। পড়াশোনা করছে, সাথে সংসারও। আজ খানবাড়ি পরিপূর্ণ 4 যমজ সন্তানের সমাহার। সত্যি এর থেকে বেশি খুশির কিছু হতে পারে না। কিছুদিন পর পা পা করে 4 জন যখন হাঁটবে এই বাড়ি জুড়ে, তখন পরিবারের কমতিটা একটু হলেও কমবে। 1 মাস পর। মেঘ, হুম। নূর, তোমাদের হলো? হলো। জলদি বের হও। নূর মেঘ বাবুদের নিয়ে বের হয়। আমান অভিক দুজনকেই নেয়, নূর মেঘ 2 জনকে। আচ্ছা, সুন্দর করে দাঁড়ান আপনারা। সবাই সুন্দর করে দাঁড়ায়। একটা ফটো ক্লিক। হ্যাপি ফ্যামিলি।